আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে মুত্তাকিন স্যার একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং কন্ট্রোল অর্থাৎ মূলধন বাজেটিং কৌশল, এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটির বেসিক এবং ফর্মুলা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের প্রতিটি ক্লাস মনোযোগ সহকারে দেখো, আশা করি কোনো কিছুই তোমাদের বোঝার বাকি থাকবে না। চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা যেটি জানব, আমরা যখন এই চ্যাপ্টারটির ম্যাথ করব সেক্ষেত্রে আমাদেরকে একটি প্রশ্ন করা হবে যে পে ব্যাক পিরিয়ড নির্ণয় করো। পে ব্যাক পিরিয়ড আমরা যদি দেখি, পে ব্যাক পিরিয়ড এর প্রথমে আছে কি পি, তারপরে যে শব্দ ব্যাক এর প্রথম যেই অক্ষরটা রয়েছে বা ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে বি, তারপরে যে শব্দটা আছে এটার প্রথম যে ওয়ার্ড রয়েছে এটা হচ্ছে পি। তাহলে তিনটার প্রথম অক্ষর যদি আমরা নিই তাহলে হয় কি পি বি পি। আচ্ছা, এখন পিবিপি যদি তোমাদেরকে নির্ণয় করতে বলে সেক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে ভাইয়া, যখন ক্যাশ ফ্লো আর ইকুয়াল পিবিপি বের করতে বলবে সেক্ষেত্রে আমাদেরকে এই ফর্মুলা প্রয়োগ করতে হবে। এবং যখন অ্যানুয়াল ক্যাশ অর্থাৎ বার্ষিক ক্যাশ ফ্লো নট ইকুয়াল, যখন সমান হবে না, তাহলে এক নম্বর কি, যখন অ্যানুয়াল ক্যাশ ফ্লো সমান হবে সেক্ষেত্রে পিবিপি এর ফর্মুলা হবে এনসিও ডিভাইডেড বাই এনসিবি। আশা করি বুঝতে পেরেছ। এবং যখন অ্যানুয়াল ক্যাশ ফ্লো অর্থাৎ বার্ষিক ক্যাশ ফ্লো যখন সমান হবে না সেক্ষেত্রে পিবিপি এর ফর্মুলা হবে এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। আশা করি এই দুইটি ফর্মুলা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এখন তোমাদের মনে একটি প্রশ্ন আসতেই পারে, আমরা বুঝলাম যে অ্যানুয়াল ক্যাশ ফ্লো যখন সমান হবে সেক্ষেত্রে পিবিপি এর ফর্মুলা হবে এটি, আবার যখন অ্যানুয়াল ক্যাশ ফ্লো এর মান যখন সমান হবে না সেক্ষেত্রে এ ফর্মুলা হবে। ওকে ফাইন, কিন্তু আমরা যে ফর্মুলায় দেখতে পাচ্ছি এনসিও এনসিবি আছে, এ আছে, সি আছে, ডি আছে, এগুলো দ্বারা আসলে কি বোঝায়? কোনো টেনশনের কারণ নয় ভাইয়া, লক্ষ্য করো আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে এ আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি আছে, এ আছে, এখানে কি আছে, এ আছে। এখন এ বলতে কি বোঝায়? দ্য ইয়ার হুইচ কমুলেটিভ এনসিবি কাম নিয়ার টু এনসিও, অর্থাৎ মনে করো কোনো ব্যক্তি 50,000 টাকা বিনিয়োগ করেছে, কোনো ব্যবসায় 50,000 টাকা বিনিয়োগ করেছে। তোমার যে কমুলেটিভ বা যোজিত মান আসবে, একটা মনে করো আছে 43,200 টাকা, আরেকটি আছে মনে করো সাপোজ 6,000 টাকা। এখন নিয়মটা হচ্ছে যেটা বেশি সেটা আমরা নিব না, এটা বাতিল। যেটা কম 50,000-এর
সেটি আমরা গ্রহণ করব। এখন এই যে আমরা গ্রহণ করলাম, এই সোজায় গিয়ে প্রথমে তো আমরা ইয়ার লিখি, পিভিপি নির্ণয় করার জন্য যে টেবিলটি তৈরি করি, প্রথমে আমরা কি লিখি, এ ইয়ার লিখি। ওই যেটা আমরা ধরে নিব সংখ্যাটি, এর সোজা বরাবর এসে যে ইয়ারটা আমরা পাবো সেটাকে আমরা এ ধরে নিব। এখানে এটিই বলা আছে। পরবর্তী আছে এনসিবি। এনসিবি এর একটি পূর্ণরূপ আছে, নেট ক্যাশ বেনিফিট, এবং এনসিও এর একটি নাম আছে, নেট ক্যাশ আউটফ্লো বা আউটলে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখন এই যেখানে আমরা দেখতে পাচ্ছি সি আছে, সি বলতে আসলে কি বোঝায়? সি মানে কমুলেটিভ এনসিবি অফ দ্য ইয়ার এ, অর্থাৎ যেটাকে আমরা একটু আগে আমি বুঝিয়ে দিয়েছি, 50,000 টাকা বিনিয়োগ করেছে কোনো ব্যক্তি, কিন্তু কমুলেটিভে দেখা যাচ্ছে একটি মান এসেছে 60,000, একটি মান আছে 40,000। তাহলে 50,000-এর যেটা বেশি সেটা আমরা নিব না, যেটা কম সেটা নিব। যেটা আমরা ধরে নিয়েছি সেটাই হচ্ছে সি এর মান। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ডি। ডি বলতে আসলে কি বোঝায়? ডি বলতে হচ্ছে আমরা যে কমুলেটিভ বের করব বা যোজিত বের করব, তার পূর্বের যেই কলামটি থাকে, এই কলামটির নাম হচ্ছে পিভি। এই পিভি মানে যেই বরাবর আমরা সি এর মান ধরে নিয়েছি তার থেকে একটি ঘর নিচে যে মানটি হবে এটা হচ্ছে ডি এর মান। আশা করি এই বেসিক তোমরা ক্লিয়ার হয়েছ। চলো আমরা এখন পরবর্তী ফর্মুলা সম্পর্কে ধারণা অর্জন করি। দুই নম্বরে যেই ফর্মুলাটা আমাদেরকে জানতে হবে এটি হচ্ছে ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড। আমরা দেখতে পাচ্ছি প্রথমে এখানে আছে ডিসকাউন্ট। ডিসকাউন্টের প্রথম যে ওয়ার্ড বা শব্দটা রয়েছে এটার নাম হচ্ছে ডি। তারপর আমরা দেখতে পাচ্ছি পে লেখা আছে, পে। তাহলে পে এর প্রথম ওয়ার্ডটা কি? পি। আবার ব্যাক লেখা আছে, তাহলে ব্যাকের প্রথম ওয়ার্ড বি। আবার পিরিয়ড লেখা আছে, পিরিয়ডের প্রথম ওয়ার্ড কি? পি। এখন টোটাল মান যদি আমরা একসঙ্গে করি তাহলে হয় ডিপিবিপি। এর প্রেজেন্ট ভ্যালু যদি ভ্যালু অফ পিবিপি বের করতে বলা হয়, অথবা দুইটা মান একই নির্দেশ করে, তোমাদেরকে যেটি বের করতে বলুক না কেন তোমরা একইভাবে ক্যালকুলেশন করবে। যদি তোমাদেরকে ডিপিবিপি বের করতে বলে অথবা পিবিপি বের করতে বলে তোমরা একইভাবে ক্যালকুলেশন করবে। এটাও বোঝার কিছু নয়, আগে যেভাবে আমরা বুঝেছি অনুরূপ। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি নতুন একটা জিনিস আছে, এটা হচ্ছে পিভি অফ এনসিবি এভারেজ। মানে পিভি যে এনসিবি আমরা পাবো এর এভারেজ মান বা গড় মানটা আমাদেরকে এক্ষেত্রে নিতে হবে। যদিও আমরা বিস্তারিত বুঝতে পারবো যখন অঙ্ক সমাধান করব তখন। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। এরপর 3 নম্বরে যে আমাদের ফর্মুলাটা রয়েছে এটা হচ্ছে পে ব্যাক রিসিপ্রোক্যাল, যেটাকে আমরা বলতে পারি পিবিআর। এই যে প্রথমে আছে পে, প্রথম ওয়ার্ড পি, তারপর আছে ব্যাক, প্রথম ওয়ার্ডটা আছে বি, তারপর রিসিপ্রোক্যাল অর্থাৎ প্রথম ওয়ার্ডটা কি? আর। তাহলে আমরা যদি এক জায়গায় করি তাহলে হবে পিবিআর। এটার ফর্মুলা হয় যখন অ্যানুয়াল ক্যাশ ফ্লো আর ইকুয়াল, যখন অ্যানুয়াল বা বার্ষিক ক্যাশ ফ্লো সমান হবে সেক্ষেত্রে পিবিআর এর ফর্মুলা হবে এনসিবি এভারেজ মান বা গড় মানটা আমাদের দরকার ডিভাইডেড বাই এনসিও, এটাকে 100 দ্বারা অবশ্যই গুণ করতে হবে। আর যখন সমান হবে না সেক্ষেত্রে ফর্মুলা হবে 1 ডিভাইডেড বাই পিবিপি ইন্টু 100। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ।
এরপরে 4 নম্বর যে ফর্মুলা আমাদেরকে জানতে হবে এটা হচ্ছে ইন্টারনেট রেট অফ রিটার্ন। ইন্টারনালের প্রথম ওয়ার্ডটা আই, তারপর রেটের আর, অফ রিটার্নের হচ্ছে আর। তাহলে টোটাল আমরা যদি একসঙ্গে লিখি তাহলে হবে আইআরআর, অর্থাৎ যেটাকে বলা হয় ডিসিএফ রেট অফ রিটার্ন। মানে আইআরআর বা ডিসিএফ যদি তোমাদেরকে বের করতে বলে, অনেকে কনফিউশনের মধ্যে পড়ে যায় যে কোনো একজন শিক্ষার্থী আইআরআর কিভাবে নির্ণয় করতে হয় সে ভালোভাবে জানে, কিন্তু অনেক সময় পরীক্ষা নিয়ন্ত্রকগণ অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন প্রশ্ন করে যাতে শিক্ষার্থীদের মাথার ব্রেন ওয়াশ হয়ে যায়। তাহলে এই যে আমরা এখান থেকে এটাই বুঝলাম যে আইআরআর বা ডিসিএফ দুইটা একই জিনিস, মানে তোমাদেরকে যেটাই বের করতে বলুক না কেন তোমরা একইভাবে ক্যালকুলেশন করবে। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছো। এটার ফর্মুলা হচ্ছে এ প্লাস সি ডিভাইডেড বাই সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। এখান থেকে তো আমরা এ মানে কি একটু আগেই বুঝেছি, সি মানে কি এটিও বুঝেছি, ডি মানে কি এটিও বুঝেছি, কিন্তু এখানে যে নতুন একটি বিষয় রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বিটা এসেছে। এই বিটা কি? বিটা হচ্ছে হাইয়ার ডিসকাউন্টিং রেট, অর্থাৎ এই অঙ্ক করার সময় আমাদেরকে দুইটা রেট নিতে হয়, পিভি ফ্যাক্টরের মান বা ডিসকাউন্ট রেট দুইটা নিতে হয়, একটা কমের জন্য একটা বেশির জন্য। তো এখানে বি হচ্ছে হায়ার মানে সবচেয়ে বেশি যে ডিসকাউন্ট রেট আছে এটা, আর এ বলতে লোয়ার ডিসকাউন্ট রেট। তারপরে এনপিভি মানে এনপিভি লোয়ার ডিসকাউন্ট রেটের, আর ডি বলতে এনপিভি হায়ার ডিসকাউন্ট রেটের। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। তারপরে 5 নম্বরে যে ফর্মুলা রয়েছে মডিফাই আইআর, যেটাকে বলা হয় এমআইআরআর। যদিও এই ফর্মুলাটা কাজে লাগে না, তারপরও সূত্র জেনে থাকা ভালো। 6 নম্বরে যেটা আছে এটা মাল্টিপুল আইআরআর। এটিও হ্যাঁ, এই ফর্মুলাটা একটু প্রয়োজন, কারণ অনেক ম্যাথ করার সময় এটি অনেক বেশি কাজে লাগে, এটা অবশ্যই দেখতে হবে। মাল্টিপুল বা বিভিন্ন ধরনের আইআরআর বের করার জন্য আমাদের যে কাজটি করতে হবে 0/CF অর্থাৎ ক্যাশ ফ্লো, এটাকে ভাগ দিতে হবে 1 প্লাস আইআরআর পাওয়ার হবে 0, মানে প্রথমে 0, তারপর একই জিনিস প্রথমে আমরা লিখছিলাম 0 ইয়ার CF, তারপর লিখবো 1 ইয়ার্স, তারপর লিখবো 2 ইয়ার্স, আর নিচে এই যে প্রথমে আছে 0, তারপর হবে পাওয়ার 1, তারপর পাওয়ার 2 প্লাস ডট 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 ইকুয়াল টু 0। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছো। 7 নম্বরে যেটা আছে এটা গুরুত্বপূর্ণ সবচাইতে বেশি, ROI। এটা বের করার ফর্মুলা হচ্ছে এভারেজ ইএটি, অর্থাৎ যেটাকে বলা হয় আর্নিং এভারেজ ট্যাক্স। এটাকে ভাগ দিতে হবে অরিজিনাল ইনভেস্টমেন্ট বা যেটা আমরা ইনভেস্টমেন্ট করব এনসিও যেটাকে বলা হয়, এটা দ্বারা ভাগ করতে হবে। আশা করি এতটি তো তোমরা ক্লিয়ার হয়েছো। এক্ষেত্রে আরেকটি বিষয় মনে রাখতে হবে, এখানে যে অরিজিনাল ইনভেস্টমেন্ট বা এনসিও অনেক সময় দেওয়া থাকবে না, অন্য মান দেওয়া থাকবে। সেক্ষেত্রে অরিজিনাল ইনভেস্টমেন্ট বের করার জন্য আমাদেরকে কস্টের সাথে আদার এক্সপেন্স বা অন্যান্য যে খরচ আছে এগুলো যোগ করতে হবে এবং ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করতে হবে, তাহলে আমরা অরিজিনাল ইনভেস্টমেন্ট পেয়ে যাব। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। এবার 8 নম্বরে যে ফর্মুলাটা আমরা জানবো এটা হচ্ছে এআরআর। একই বিষয়, আগে যেটা আমরা ROI বের করেছি অনুরূপভাবে এখানে ইএটির এভারেজ বের করতে হবে, নিচে এভারেজ ইনভেস্টমেন্ট মানে যেটা বিনিয়োগ করেছে এর গড় মানটা এখানে লাগবে, ভাগ করে 100 দ্বারা গুণ করতে হবে।
আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছে। এখন এখানে এভারেজ কিভাবে বের করতে হয় আমরা বুঝতে পেরেছি, কিন্তু যখন নিচে যে দেওয়া আছে এভারেজ ইনভেস্টমেন্ট যখন আমরা বের করব, সেক্ষেত্রে WC অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটালস প্লাস সালভেজ ভ্যালু প্লাস কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই 2 এই ফর্মুলা প্রয়োগ করতে হবে। অথবা আমাদের এই যদি এই যে ফর্মুলা আমরা প্রয়োগ করি, যেমন কস্ট প্লাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই 2 প্লাস WC, তাও হবে। তো প্রথম ক্ষেত্রে যদি সালভেজ ভ্যালু কোনো অঙ্কে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা প্রথম ফর্মুলা প্রয়োগ করব। আর যদি সালভেজ ভ্যালু দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমরা এই দ্বিতীয় ফর্মুলা প্রয়োগ করব। আশা করি 8 নম্বর ফর্মুলা তোমরা ক্লিয়ার হয়েছ। এরপর 9 নম্বর যে ফর্মুলাটা রয়েছে NPV, যেটার পূর্ণরূপ হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। এটা বের করার ফর্মুলা হচ্ছে TPV মাইনাস NCO, অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস নেট ক্যাশ আউটলে। অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে নেট ক্যাশ আউটলে যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা NPVর মান পেয়ে যাব। অথবা আরেকটি বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে যে TPV অফ ক্যাশ ইনফ্লো, এটা থেকে যদি আমরা TPV অফ ক্যাশ আউটফ্লো বিয়োগ করি, সেক্ষেত্রে আমরা NPV পাবো। তারপর খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে PI, অর্থাৎ প্রেজেন্ট ইনভেস্টমেন্ট। এটা বের করার জন্য ফর্মুলা হচ্ছে TPV ডিভাইডেড বাই NCO। TPV মানে কি, টোটাল প্রেজেন্ট ভ্যালু ডিভাইডেড বাই NCO দ্বারা ভাগ করতে হবে। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছে। তারপর আরেকটি প্রশ্ন আমাদের করে থাকে, এটা হচ্ছে NPI। এটি বের করা খুবই সহজ। আগে যে আমরা বের করলাম PI, জাস্ট এটা থেকে 1 বাদ দিতে হবে, তাহলে আমরা NPI এর মান পেয়ে যাব। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। তারপর আমাদের আরেকটি অপশান আসে অঙ্ক করার সময়, যে সারপ্লাস লাইফ। এটা বের করার খুবই সহজ। ইকোনমিক লাইফ থেকে জাস্ট PBP বের করতে হবে, মানে বাদ দিতে হবে, মানে সর্বপ্রথমে যে আমরা ফর্মুলাটা দেখেছি সেটি বাদ দিতে হবে। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। আর নিচেই যে ফর্মুলাগুলো আছে এগুলো জেনে থাকা ভালো, তবে এগুলো কোনো কাজে লাগে না, ঠিক আছে? ওকে, এখন এই চ্যাপ্টারটির অঙ্ক করার পূর্বে আমাদের আরও কিছু বেসিক জেনে থাকতে হবে। কি সেই বেসিক? চলো আমরা জেনে নিই। প্রথম যে বেসিক, যে প্রশ্নে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স অর ক্যাশ ইনফ্লো দেওয়া থাকলে একে CFBT ধরে নিতে হবে, অর্থাৎ ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স ধরে নিতে হবে। আবার 2 নম্বরটা আর্নিং বিফোর ট্যাক্স অথবা অর নেট প্রফিট বিফোর ট্যাক্স, এগুলো যদি দেওয়া থাকে তাহলে একে EBT ধরে নিতে হবে, অর্থাৎ আর্নিং বিফোর ট্যাক্স ধরে নিতে হবে। মানে EBT দ্বারা কি বোঝায়? আর্নিং বিফোর ট্যাক্স। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। আর আর্নিং আফটার ট্যাক্স মানে কি, একটু আগেই আমরা বুঝেছি যে আর্নিং আফটার ট্যাক্স এটাকে কি EI দ্বারা প্রকাশ করা হয়। আবার নেট ক্যাশ ফ্লো অর নেট ফ্লো আফটার ট্যাক্স অথবা নেট ক্যাশ ইনফ্লো দেওয়া থাকলে NCB ধরে নিতে হবে। সালভেজ ভ্যালু আর ওয়ার্কিং ক্যাপিটাল, এই দুইটার যোগ করে এর ওপর কোনো ট্যাক্স ধরা হয় না, এটি মনে রাখতে হবে যে সালভেজ ভ্যালু আর ওয়ার্কিং ক্যাপিটাল এই দুইটা প্লাস যোগ করলে ট্যাক্স ধরার কোনো প্রয়োজন নেই। ওয়া সরাসরি NCB হিসেবে গ্রহণ করা হবে, অর্থাৎ NCB হিসেবে গ্রহণ করা হবে, অর্থাৎ নেট ক্যাশ বেনিফিট হিসেবে গণ্য হবে। এরপরে আরেকটি বিষয়, মিউচুয়ালি এক্সপেন্স প্রজেক্ট মানে পরস্পর বর্জনশীল প্রজেক্ট। মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টের ক্ষেত্রে শুধুমাত্র যে কোনো প্রজেক্ট গ্রহণ করা হবে
সুতরাং প্রজেক্টটি সর্বাধিক লাভজনক যে প্রজেক্টটি গ্রহণ করতে হবে। মানে দুইটা প্রজেক্ট আছে, দুইটা প্রজেক্টের মধ্যে যেটা সর্বাধিক লাভজনক সেটি গ্রহণ করতে হবে, আর যেটা সর্বাধিক লাভজনক নয় সেটি বর্জন করতে হবে। ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট বা স্বাধীন প্রজেক্ট মানে প্রজেক্ট ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টের ক্ষেত্রে লাভ হলে সবগুলো গ্রহণ করতে হবে। অর্থাৎ তোমাদেরকে যদি বলা হয় প্রশ্নে যে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট কোনটা গ্রহণযোগ্য, এক্ষেত্রে মনে রাখতে হবে যেটা লাভ বেশি হবে সেটা গ্রহণ করতে হবে, আর ক্ষতি হলে সেটা বর্জন করতে হবে, অর্থাৎ রিজেক্ট করতে হবে। আশা করি আমাদের আজ বেসিক ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। ইনশাল্লাহ আগামী দিন থেকে আমাদের ধারাবাহিক ক্লাস সম্প্রচার করা হবে। সবাইকে এই চ্যাপ্টারটির প্রতিটি ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের বেসিক ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।